আপনি বলুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের বেতন 1 লাখ টাকা করবেন, আর একজন মহিলা মুখ্যমন্ত্রী আর একজন মহিলা আইসিডিএস কর্মী, আশা কর্মী, তাদের জন্য বছরে 1000 টাকা বাড়াবেন। 5 বছরে 1000, আমি আবারও বলছি 5 বছরে 1000, মানে বছরে কত বাড়াচ্ছেন? 200 টাকা। সে এ রাজ্যের বেকারদের কাজের বদলে, রুটি রুজির বদলে, রোজগারের বদলে, কর্মসংস্থানের বদলে, শিল্প কলকারখানার বদলে, এসএসসি প্রাইমারি টেটের বদলে মাসে মাত্র 1500 টাকার একটা অনুদান ঘোষণা করে দিল। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে যে 5 বছরের জন্য এই তৃণমূলের সরকারটাকে রাজ্যের জনগণ পার্মানেন্ট করবে নাকি কন্ট্রাকচুয়াল করে বাই বাই করবে। কিন্তু এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে 500 টাকা, আর লক্ষ্মীর ভান্ডারের যারা লক্ষ্মীরা তারা প্রতিদিন পার্কস্ট্রিট থেকে আর্জি করে নির্যাতিত হবেন, ধর্ষিত হবেন, তার দায় দায়িত্ব, তার নিরাপত্তা সুনিশ্চিত সরকার করবে না। আমরা বলছি যদি বেকার ভাতা দিতে হয়, সরকার যদি চাকরি দিতে ব্যর্থ হয়, তাহলে বেকার ভাতা 7,000 থেকে 10,000 টাকা ন্যূনতম করতে হবে। সিভিকদের গুন্ডা বাড়াবেন, সিভিকদের তৃণমূলের ক্যাডার বানাবেন, অথচ সিভিকদের চাকরিকে পার্মানেন্ট কেন করবেন না সরকার? ভাই ভাইপোরা অসুস্থ হলে সুইজারল্যান্ড আমেরিকায় চিকিৎসা করাতে যাবে, পিসির ভাইপো লাখ টাকার স্যুট পরবে, জুতো পরবে, আর এই রাজ্যে বেকাররা 5 বছরে 1,500 টাকা করে পাবে। বেকারদের জন্য ভাতা 1,500 টাকা মাসে, আইসিডিএস ওয়ার্কারদের জন্য বছরে 200 টাকা, সিভিকদের জন্য 200 টাকা। আর তৃণমূলের পোষা আইনজীবী নেতারা, তারা নিজেরা এক একটা মামলা, জনগণের স্বার্থে যেগুলো মামলা, তাদের রায় জনগণের পক্ষে যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, সেই মামলা লড়বার জন্য আপনার আমার ট্যাক্সের কোষাগার থেকে টাকা, কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। যে বাজেট কাশফুলের মতন এপ্রিল ফুল বানাচ্ছে রাজ্যের মানুষকে। রাজ্যে কেন সংখ্যালঘু দরদির অভিনয় করা মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের নিয়ে কোনো পরিকল্পনা বাজেটে রাখেননি? সংখ্যালঘু খাতে ব্যয় বরাদ্দ কেন কমানো হলো? মাননীয় মুখ্যমন্ত্রীর বাজেটে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের নিয়ে কোনো কথা নেই। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসিটিভি বসানোর পয়সাই সরকার দিতে পারে না। ইউনিভার্সিটিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেই স্কলারশিপে টাকা বাড়ানোর কোনো দিশা দেখাতে পারে না। আমি আরো একটা ভয়ঙ্কর তথ্য আপনাকে দিচ্ছি, সংখ্যালঘু খাতের টাকা খরচ করা হচ্ছে অন্য খাতে, তৃণমূলের দলীয় খাতে। নির্বাচনী সবার টাকা পেমেন্ট করা হচ্ছে পূর্ত দপ্তরের খাতা কিছু নেই, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার আর শুধুমাত্র বেকার ভাতার বিজ্ঞাপন করে যাচ্ছেন। এইটা এই রাজ্যের সরকারের কাছে বা এই রাজ্যের মানুষের কাছে চরম লজ্জার। ভাতা ভাতা ভাতা, আমরা বাজেটে শুধু ভাতাই পেলাম, কোনো চাকরির আশ্বাস পেলাম না। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন যেভাবে দেখা যাচ্ছে 22 থেকে 45 বছরের যুবকদেরকেও ভাতা দেওয়া হবে 1500 টাকা করে। বলছি লক্ষ্মীর ভান্ডার তো ছিল, এরপর আবার ভাতা। আমার সঙ্গে রয়েছেন সৈকতগিরি, কিভাবে দেখছেন, কিভাবে দেখছো দাদা? না, এটাই তো হচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলের সরকার। যখন আমাদের বামফ্রন্ট পরিচালিত এলডিএফ সরকার কেরালায় গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন অবধি পড়াশুনোকে অবৈতনিক করছে, সরকার দায়িত্ব নিচ্ছে, তখন এই রাজ্যে তৃণমূলের সরকার বেকার ভাতা ঘোষণা করছে। কতটা দুর্দশা আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য ভাবুন। আমরা বলছি যে কোনো ওয়েলফেয়ার স্টেটে ভাতা হতে পারে, তাদের সহযোগী শক্তি হিসেবে তাদের উৎসাহিত করবার ক্ষেত্রে ওয়েলফেয়ার স্টেটে যে কোনো সরকারি এই প্রকল্প ঘোষণা করে সাহায্য করতে, তাদের উৎসাহিত করতে। কিন্তু শুধুমাত্র ভাতা দেওয়াটাই একটা সরকারের কাজ নয়। আমরা বলছি লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়িয়েছেন, সাধুবাদ জানাই, স্বাগত জানাই, কিন্তু এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে 500 টাকা, আর লক্ষ্মীর ভান্ডারের যারা লক্ষ্মীরা তারা প্রতিদিন পার্কস্ট্রিট থেকে আর্জি করে নির্যাতিত হবেন, ধর্ষিত হবেন, তার দায় দায়িত্ব, তার নিরাপত্তা সুনিশ্চিত সরকার করবে না। এই বাজেটে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে, মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, মহিলাদের সুরক্ষার প্রশ্নে কি পরিকল্পনা একটা মহিলা মুখ্যমন্ত্রী রাখলেন? কোনো পরিকল্পনা নেই। আমি বলছি যে একটা সরকারের কাজ শুধু ভাতা নয়, ভাতার পাশাপাশি পেটে ভাত জোগানোর কাজ করবার কাজ, দায়িত্ব নেওয়ার কাজ হচ্ছে সরকারের। মহিলারা শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল কেন হবে? মহিলা শিক্ষা, শিক্ষার প্রসার, মহিলাদের ক্ষমতায়নের প্রশ্ন, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবা, তার ক্ষেত্রে কি পরিকল্পনা? মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী নিজের বেতন 11 সালে 10,000 থেকে আজকে 26 সালে 1 লাখ টাকা বাড়ালেন, 1 লাখ টাকায় দাঁড় করিয়েছেন। অথচ এই রাজ্যে মহিলারা যারা আইসিডিএস কর্মী, আশা কর্মী, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদের 5 বছরের বেতন বাড়বে, মাইনে বাড়বে মাত্র 1,000 টাকা, মানে বছরে মাত্র 200 টাকা। ভাই ভাইপোরা অসুস্থ হলে সুইজারল্যান্ড আমেরিকায় চিকিৎসা করাতে যাবে, পিসির ভাইপো লাখ টাকার স্যুট পরবে, জুতো পরবে, আর এই রাজ্যে বেকাররা 5 বছরে 1,500 টাকা করে পাবে। আমরা বলছি যদি বেকার ভাতা দিতে হয়, সরকার যদি চাকরি দিতে ব্যর্থ হয়, তাহলে বেকার ভাতা 7,000 থেকে 10,000 টাকা ন্যূনতম করতে হবে। সিভিকদের গুন্ডা বাড়াবেন, সিভিকদের তৃণমূলের ক্যাডার বানাবেন, অথচ সিভিকদের চাকরিকে পার্মানেন্ট কেন করবেন না সরকার? মাদ্রাসা আনএডেড শিক্ষক, আনএডেড মাদ্রাসার যারা শিক্ষক, তারা কালকে কোরআন নিয়ে মিছিল করছিল, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ লাঠিচার্জ করেছে। কেন সংখ্যালঘু দরদির অভিনয় করা মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের নিয়ে কোনো পরিকল্পনা বাজেটে রাখেননি? সংখ্যালঘু খাতে ব্যয় বরাদ্দ কেন কমানো হলো?
মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে কি ভাবনা চিন্তা, আনএডেড মাদ্রাসা শিক্ষকদের বেতন কেন বন্ধ রয়েছে, এর জবাব কে একটা দেবে? জিনিস বলছি, এই যে যুবকদেরকে ভাতা দেওয়া হচ্ছে কার্যত, এই ভাতা কি শুধুমাত্র ক্ষোভ, এই যে বেকারত্বের যে ক্ষোভ সেইটাকে প্রশমিত করার জন্য, সেটাকে ভোট ব্যাংক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য? দেখুন, এই যে 1,500 টাকা মাসে 5 বছরে পেলে যে বেকারদের খুব প্রশমিত হবে, মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বুঝছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, উনি জানেন যে এইবারের নির্বাচনে তিনি ক্ষমতায় ফিরবেন কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। তার জন্য তিনি বলেছেন আগস্ট মাসের পর বেকার ভাতা ঘোষণার মধ্য দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে যে এই সরকার আগামী দিনে এ রাজ্যের মেধা, এ রাজ্যের বেকার যুবক তাদের হাতে কাজ দিতে, তাদের পেটে ভাত দিতে পারবে না। তার জন্য আগে থেকে সরকার সারেন্ডার করে নিল। এই রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার এবার ঠিক করুক যে নবান্নের 14 তলায় মাননীয়া বসে এ রাজ্যের বেকারদের কাজের বদলে, রুটি রুজির বদলে, রোজগারের বদলে, কর্মসংস্থানের বদলে, শিল্প কলকারখানা বদলে, এসএসসি প্রাইমারি টেটের বদলে মাসে মাত্র 1,500 টাকার একটা অনুদান ঘোষণা করে দিল। তারা 14 তলার নবান্নে বসে থাকা ওই মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ার, মাননীয় মুখ্যমন্ত্রীর বেতনটাকে কন্ট্রাকচুয়াল করবে নাকি পার্মানেন্ট করবে? টাকা সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে বাড়লো, সেক্ষেত্রে কি? 1,000 টাকা বাড়া মানে কি? 5 বছরে প্রতি বছর কত টাকা করে বাড়ছে? 200 টাকা করে। পিসির ভাই ভাইপোরা, পিসির এমএলএরা, এমপিরা তারা নিজেদের বেতন বাড়িয়ে নেবে বিধানসভায়। সিভিককে দিয়ে তো তোলাবাজ বানানো হচ্ছে, সিভিককে দিয়ে তো তৃণমূলের গুন্ডা বানানো হচ্ছে। আপনি দেখুন যতগুলো এই রাজ্যে খুন, ধর্ষণ, রাহাজানি কিংবা সরকারের ভোট লুটের অভিযোগ উঠেছে, সব ক্ষেত্রে অভিযুক্ত কাকে করা হয়েছে? আনিস খানে বলির পাঠা কে হলো? সিভিক ভলান্টিয়ার। আরজি করে ঘটনায় বলির পাঠা কে হলো? সিভিক ভলান্টিয়ার। আর করছে কারা? তৃণমূলের নেতারা, মাতব্বররা। আমি লোক বলছি নিচ্ছে না, এদিকে সিভিক ভলেন্টিয়ার 1,000 টাকা করে বাড়ানো হচ্ছে, মানে পুলিশের পরিকাঠামো ঠিক হচ্ছে না, এদিকে সিভিক ভলেন্টিয়ার। আমি আপনাকে বলছি যে শুধুমাত্র সিভিক ক্ষেত্র, পুলিশ ক্ষেত্র নয়, আপনি যদি দেখেন স্থায়ী কর্মসংস্থানের সুযোগ কোনো ক্ষেত্রে নেই। ডাক্তার নিয়োগ, নার্সিং নিয়োগ, সেখানেও তো কন্ট্রাকচুয়াল হচ্ছে। ইউনিভার্সিটিতে অধ্যাপক, সেখানেও কন্ট্রাকচুয়াল হচ্ছে। যে কোনো সরকারি পুরসভা, পঞ্চায়েতের দপ্তরে নিয়োগ, সেটাও তো কন্ট্রাকচুয়াল হচ্ছে। পুলিশের স্থায়ী রিক্রুটমেন্ট বন্ধ হয়ে পড়েছে। স্কুলগুলোতে সব প্যারা টিচার কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ চালাতে হচ্ছে। স্বাভাবিকভাবে এই সরকারটা গোটা রাজ্যটাকে পঙ্গু করে পার্মানেন্টের বদলে কন্ট্রাকচুয়াল কর্মসংস্থান তৈরি করছে। এবার রাজ্যের মানুষকে ঠিক করতে হবে যে 5 বছরের জন্য এই তৃণমূলের সরকারটাকে রাজ্যের জনগণ পার্মানেন্ট করবে নাকি কন্ট্রাকচুয়াল করে বাই বাই করবে। তাই তো হচ্ছে। পিসি ভাইপো নিজের বেতন, আমি আবারও আপনাকে বলছি, তৃণমূলের চোর গুন্ডা বদমাশ যারা এমএলএ এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তারা নিজেদের বেতন কলমের খোঁচায় প্রতি বছর 10,000, 20,000, 30,000 করে বাড়াবে। তারা নিজেদের ঘোরার ভাতা, তাদের টেলিফোন ভাতা, তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভাতা, তারা বিধায়ন সবাই আসার জন্য ভাতা, সেগুলো সব প্রতি মাসে 2,000 টাকা করে বাড়বে। আর যারা এই রাজ্যটাকে বাঁচিয়ে রেখেছে, আইসিডিএস, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, যারা শ্রম দিয়ে এই রাজ্যটাকে বাঁচিয়ে রাখছে, আগামী প্রজন্মের জন্য বাংলাকে তৈরি করছে, তাদের জন্য বাড়বে কত না? বছরে 200 টাকা। 4% আমরা যা দেখলাম, ডিএ 4%, যেখানে সরকারি কর্মচারীদের যে ডিএ প্রাপ্য, সেই প্রাপ্য ডিএ সরকার দিতে পারবে না। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। এই 25, সুপ্রিম কোর্ট বলেছে 25%, থাপ্পড় খেয়ে বলছে 4%। ওই 4% হবে না। সুপ্রিম কোর্টের আইন যদি না মানে, নির্দেশ ভার্ডিক্ট যদি না মানে, কোর্ট এবার নির্দেশ জারি করবে। এই রাজ্য প্রশাসনটা পুরোপুরি ভাবে পঙ্গু। 5 বছরে একটা সরকার, পুরো সরকারটা কোনো প্রশাসনিক ভবন থেকে চললো না, চললো কোথা থেকে? হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট থেকে। একের পর এক রায় বেরোচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে শুধুমাত্র মামলা লড়তে গিয়ে, আপনার আমার ট্যাক্সের টাকা। বেকারদের জন্য ভাতা 1,500 টাকা মাসে, আইসিডিএস ওয়ার্কারদের জন্য বছরে 200 টাকা, সিভিকদের জন্য 200 টাকা। আর তৃণমূলের পোষা আইনজীবী নেতারা, তারা নিজেরা এক একটা মামলা, জনগণের স্বার্থে যেগুলো মামলা, তাদের রায় জনগণের পক্ষে যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, সেই মামলা লড়বার জন্য আপনার আমার ট্যাক্সের কোষাগার থেকে টাকা, কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। তৃণমূলের পিসি ভাইপোর তৃণমূলের মঞ্চ করবার জন্য পিডব্লিউডি ফান্ড থেকে টাকা চলে যায়, রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা পেমেন্ট করা হয়। অথচ এই সরকার এসএসসি প্রাইমারি টেট নিতে পারে না, এই সরকার সিভিকদের বেতন দিতে পারে না, স্থায়ীকরণ করতে পারে না, এই সরকার আশাকর্মীদের পুলিশ দিয়ে লাঠিপেটা করে, অথচ আশাকর্মীদের বেতন বাড়াতে পারে না। আপনি বলুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের বেতন 1,00,000 টাকা করবেন, আর একজন মহিলা মুখ্যমন্ত্রী আর একজন মহিলা আইসিডিএস কর্মী, আশাকর্মী, তাদের জন্য বছরে 1,000 টাকা বাড়াবেন। 5 বছরে 1,000, আমি আবারও বলছি 5 বছরে 1,000, মানে বছরে কত বাড়াচ্ছেন? 200 টাকা। আইসিডিএস ওয়ার্কার, আশা কর্মীদের কাছে অনুরোধ করবো, আপনারা এই সমস্ত কিছু ভুলে যাবেন না। গোটা রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই দিশাহীন চটকদারি বাজেটকে ছুঁড়ে ফেলতে হবে। এই বাজেট সম্পূর্ণভাবে ঢপবাজির বাজেট। আসলে যেমন চপ পকোড়া ভাজার যে বাজেটের গল্প বলেছিলেন, বছরে 2 লক্ষ চাকরির যেমন ঢপবাজি করেছিলেন, তেমনই এই প্রকল্পগুলো আসলে ঢপবাজি। সরকার
আগামী দিনে স্থায়ী কর্মসংস্থান মানুষকে দিতে পারবে না বলেই ভাতা নির্ভর একটা সমাজ অবস্থা তৈরি করতে চাইছে। দেখা যাচ্ছে 7.5 লক্ষ কোটি টাকা এদের ঋণ হয়ে গেছে সৈকতদা। এরপরও আর কত নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী 11-র আগে বলেছিল, যে সরকার দিয়ে দিতে পারে না, যে সরকার ঋণগ্রস্ত হয়ে যায়, সে সরকারের নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আজকে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আপনার সরকার আজকে এই রাজ্যকে এমন জায়গায় দাঁড় করিয়েছে, প্রতিদিন এই রাজ্যের ঋণের পরিমাণ বাড়ছে। প্রতি মাসে 100 টাকা ইনকাম হলে 42 টাকা চলে যাচ্ছে রাজ্য সরকারের ঋণের সুদের টাকা মেটাতে, ঋণ মেটাতে নয়, ঋণের সুদের টাকা মেটাতে। এই মডেল বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন, শুধু তার ভাই ভাইপোরা লুটে পুটে খাবে, রাজ্যের কনস্ট্রাকটিভ কোনো ডেভেলপমেন্ট হবে না। আপনি যদি দেউলিয়া, তো প্র্যাকটিক্যালি তো দেউলিয়া সরকার। ঘোষণা করছেন না তাহলে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই রাজ্যে এমন একটা সরকারি ব্যবস্থা তিনি তৈরি করতে পেরেছেন যেখানে একটা তৃণমূলের বেনিফিশিয়ারি সিস্টেম, চোরগুন্ডা বদমাইশদের করে কমে খাওয়ার সিস্টেম লাগু করতে পারবেন। তার ফলে তার দায় তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে। তার ভাই ভাইপোদের সোনার চচ্চড়ি রূপোর চচ্চড়ি যা মাননীয় বলেছিলেন, সেই সার্ভিস লাইনকে বাঁচিয়ে রাখতে হবে। যে গ্রিন লাইনে গরু কয়লা বালির টাকা কালীঘাট কামার স্ট্রিটে পৌঁছয়, তা পৌঁছে দেওয়ার সার্ভিস লাইনকে বাঁচিয়ে রাখতে হবে। তার ফলে সরকারকে আঁকড়ে রাখতে হবে। যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আইপ্যাকের মতন একটা বেসরকারি সংস্থাকে 500 কোটি টাকা দিয়েছিলেন শুধু চেয়ার বাঁচানোর জন্য, 500 কোটি টাকা কিন্তু কোনো শিক্ষকের বেতন বাড়ানোর জন্য খরচ করেননি। 500 কোটি টাকা কিন্তু এই রাজ্যে আইসিডিএস আশা ওয়ার্কারদের জন্য খরচ করেননি। নিজের ক্ষমতায় ফেরার চেয়ার বাঁচানোর জন্য 500 কোটি টাকা খরচ করেছিলেন। সেদিনই পরিষ্কার হয়েছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জন্য নয়, তার পরিবারের জন্য। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চোর গুন্ডা বদমাইশদের বাঁচানোর জন্য আইপ্যাকের ফাইল চুরি করতে নিজে চলে গেছিলেন, সেদিন বোঝা গেছিল এই সরকারটা আসলে জনগণের পক্ষে নয়, চোরেদের পক্ষে সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর বাজেটে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের নিয়ে কোনো কথা নেই। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসিটিভি বসানোর পয়সাই সরকার দিতে পারে না। ইউনিভার্সিটিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেই স্কলারশিপে টাকা বাড়ানোর কোনো দিশা দেখাতে পারে না। সংখ্যালঘুদের ক্ষেত্রে একটা বিশাল অঙ্কের টাকা, 5,135 কোটি টাকার মতো সংখ্যালঘুদের খাতে, কিন্তু শিল্প খাতে দেখা যাচ্ছে 1,865 কোটি টাকা। আমি বলছি সৈকতদা, আপনি বিহার আর হরিয়ানা চলে যান, বাজেট দেখুন। শিক্ষাক্ষেত্রে আমাদের রাজ্যের থেকে বিহারের বাজেট বেশি, শিক্ষাক্ষেত্রে আমাদের থেকে উড়িষ্যার বাজেট বেশি। সংখ্যালঘু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কতটুকু বাজেট করেছেন? আমরা যখন বাজেট করেছিলাম তখন সংখ্যালঘু খাতে কত ছিল? এবং আদৌ খরচা হবে আমি আরো একটা ভয়ঙ্কর তথ্য আপনাকে দিচ্ছি, সংখ্যালঘু খাতের টাকা খরচ করা হচ্ছে অন্য খাতে, তৃণমূলের দলীয় খাতে। নির্বাচনী সভার টাকা পেমেন্ট করা হচ্ছে পূর্ত দপ্তরের খাতা থেকে, ফান্ড থেকে। অভিষেকের মিটিং এর কনভয়ের গাড়ির খরচ, মঞ্চের খরচ, এই সমস্ত প্রচারের ক্ষেত্রে পিসি ভাইপোর ছবি বানাতে গিয়ে, হোর্ডিং বানাতে গিয়ে যদি তদন্ত করা হয় যে এই ব্যানার হোর্ডিং তৃণমূলের প্রচার করবার জন্য সরকার তার নিজের ফান্ড খরচ করছে। আপনি কি জানেন কিনা জানি না, এই ডিএর টাকা বলুন, বেতনের টাকা বলুন, স্কলারশিপের টাকা বলুন, একটা বড় অংশের টাকা আসে কেন্দ্রের সরকারের ফান্ড থেকে। সেই টাকাগুলো সরকার নিয়ে ফেলেছে, তারপর সেই টাকাগুলো খরচ করেছে মেলা খেলা উৎসবে। এই সরকার প্র্যাকটিক্যালি গোটা রাজ্যের মানুষের সামনে একটা দিশাহীন বাজেট রেখেছে, যে বাজেট কাশফুলের মতন এপ্রিল ফুল বাড়াচ্ছে রাজ্যের মানুষকে। রাজ্যের মানুষকে বুঝে নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যদি সরকার চালান, তাহলে এই রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে বেকারত্ব, নারী নিরাপত্তা সবটা তলানিতে গিয়ে পৌঁছাবে। বেকারত্ব এমন জায়গায় পৌঁছেছে, আমরা যখন 11 সালে সরকার ছেড়ে গেছিলাম তখন কত বেকারত্বের হার ছিল, আজকে স্বাধীনতার পর বাংলায় বেকারত্ব সর্বোচ্চ। আমরা বলছি ব্রিজ নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ, ইউনিভার্সিটি নির্মাণ, হাসপাতাল নির্মাণ, এই সমস্ত কোনো ভাবনা চিন্তা নেই। আমি বলছি নতুন ডাক্তার রিক্রুটমেন্ট, নতুন নার্স রিক্রুটমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের টাকা বরাদ্দ, সংখ্যালঘু দপ্তরের টাকা বরাদ্দ, মাদ্রাসা সার্ভিস কমিশনের টাকা বরাদ্দ, মহিলাদের যে বিভিন্ন স্বনির্ভর সংস্থা রয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, বা আমরা যখন ছিলাম তখন বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের যাতে স্বনির্ভর করা যায় তার জন্য গ্রামীণ অর্থনীতির ব্যবস্থাকে জোর করতে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছিলাম। সেগুলো কোথায়? স্বাভাবিকভাবে এই রাজ্যের সরকার কোনো কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের বাজেট দিতে পারলো না, শুধুমাত্র ভোট বৈতরণী পার করবার জন্য কিছু সাময়িক চটকদারি মানুষের সামনে মুখরোচক কিছু কন্টেন্ট, কিছু তথ্য সামনে আনার চেষ্টা করলেন। এসআইআর নিয়ে যেমন এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার শেষ মুহূর্তে গিয়ে বাংলার মানুষকে বোকা বানাতে সুপ্রিম কোর্টে গিয়ে পিটিশনার হিসেবে যুক্ত হয়ে মিথ্যে অভিনয় করলেন। আসলে ওই আবেদন পিটিশনার ছিলেন মূলত আমাদের বাম নেত্রী রুস্তানা বেগম, মুর্শিদাবাদের নেত্রী। সব্যসাচী বাবু আইনজীবী ছিলেন, তার সঙ্গে যুক্ত হয়ে পিটিশনার হিসেবে ওখানে গিয়ে অভিনয় করলেন। উনি জানেন যে এসআইআর এ তিনি কিচ্ছু করতে পারবেন না, তারপরেও মানুষকে বিভ্রান্ত করলেন। ঠিক একইভাবে বাংলার মাটিতে এই বাজেটে বাংলার ভালোর জন্য কিছু নেই, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার আর শুধুমাত্র বেকার ভাতার বিজ্ঞাপন করে যাচ্ছেন। এইটা এই রাজ্যের সরকারের কাছে বা এই রাজ্যের মানুষের কাছে চরম লজ্জার।
এই রাজ্যে কংগ্রেসের সরকার ছিল, আমাদের সরকার ছিল, একের পর এক অর্থমন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রী এসছে, কোনোদিন কোনো সরকারকে জোর গলায় বলতে হয়নি যে আমরা বাজেট পেশ করে ভাতার বিজ্ঞাপন করছি। বরাবর এ রাজ্যের সরকার বাজেট পেশ করার পর অসীম বাবুরা, বুদ্ধবাবুরা, জ্যোতিবাবুরা জোর গলায় বলতেন আমরা চাকরির সুযোগ তৈরি করবার বাজেট করেছি, শিল্পের জন্য বাজেট করেছি, কৃষকের জন্য বাজেট করেছি। আর আজকে দুর্ভাগ্যজনক মহিলা মুখ্যমন্ত্রী ভাতার বিজ্ঞাপন করছে।